ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। You are governing only through police apparatus. I am not a stakeholder in politics. It is not my concern who gets elected. But it is my concern how election takes place. If the governance is not in accordance with accountability and transparency according to rule of law, then the governor is worried. রাজনৈতিকভাবে তিনি যে ভূমিকা পালন করছেন তাতে রাজ্যপালের আসনটি গরিমা যা ছিল তা কলুষিত হচ্ছে। প্রতিদিন কিছু না কিছু তিনি বলে যাচ্ছেন, প্রতিদিনই তিনি এমন ইঙ্গিত করছেন যেখানে সংবিধান সীমারেখাকে লঙ্ঘিত করছে। এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে রাজ্যপাল প্রতিদিনই যদি এইভাবে কথা বলেন, তিনি তাহলে রাজনৈতিক নেতা হতে ওনার বাধাটা কি? পুজো মিটতেই রাজনৈতিক সংঘর্ষ এবং তা নিয়ে শাসক বিরোধী বাকযুদ্ধে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তার মধ্যে এবার রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আঁচ আরো বাড়ালেন রাজ্যপাল। বৃহস্পতিবার দিল্লিতে অমিত শাহর সঙ্গে বৈঠক করে বেরিয়েই রাজ্যপালের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। I am not supposed to fiddle in Raj Bhavan while the state is sliding into lawlessness, virtual anarchy, political violence, political vendetta on the increase, and power corridors are being infested by non-state actors, consultants, bureaucracy is in supine mode. I have written on these issues to the Honorable Chief Minister. I have indicated to her in my last communication, I don't believe in criticism. I believe in reformation, constructive developments, and that can happen only through dialogue. And that, unfortunately, in the state of West Bengal is not happening. পাল্টা রাজ্যপালের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। আমি বললাম যে রাজ্যপালের কাজই তো স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করা। স্বরাষ্ট্রমন্ত্রী তো তার বস, তিনি মাইনে পাওয়াটা জাস্টিফাই করবেন কি করে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে? কিন্তু রাজ্যপালের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর যে আলোচনা হবে তা তো কনফিডেন্সিয়াল। সেইটা দিনের পর দিন রাজ্যপাল বলে দিচ্ছেন কি করে? এরকম রাজ্যপালকে তো স্বরাষ্ট্রমন্ত্রী সরিয়ে দেওয়া উচিত, যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করেই এসে বলে দিলেন যে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ঘটনা বলেছি। সুতরাং রাজ্যপাল সংবিধানের সব ধারা ভঙ্গ করছেন। উনি বারবার রাজ্যের অল ইন্ডিয়া সার্ভিসের অফিসারদের বিরুদ্ধে বলছেন। তো ভাবা যায় না এরকম সংবিধান বিরোধী কাজ। তাই রাজ্যপালকে নিন্দা করতে করতে আমাদের নিন্দার ভাষা ফুরিয়ে গেছে। বিজেপি অবশ্য প্রত্যাশিতভাবেই রাজ্যপালের পাশে দাঁড়িয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে। প্রত্যেকটা খুনের ঘটনাকে পারিবারিক কলহ বলে চালানো হচ্ছে, মিটিং মিছিল আক্রান্ত হচ্ছে, বিরোধী কণ্ঠস্বর বাজেয়াপ্ত হচ্ছে, রক্তাক্ত ক্ষতবিক্ষত হচ্ছে। কোথাও কোনো শোনাবার বলার জায়গা নেই। সরকারের মাঝখানে যে দল এবং প্রশাসনের মধ্যে যে সূক্ষ্ম বিভাজন রেখাটুকু ছিল বাম জমানার পরে, এই দল সেটাকে একদম মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছে। কার্যত এখানে আইনের শাসন প্রশ্নচিহ্নের মুখে। আইনের শাসন বলে কোনো কিছু অবশিষ্ট নেই। পশ্চিমবঙ্গে প্রশাসন কার্যত একটা দলীয় প্রশাসনে রূপান্তরিত হয়েছে। প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ শেষ হয়ে গিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল তার কথা বলবেন, আমরা তো বারবার একই কথা বলেছি। আইন শৃঙ্খলা ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার বাম কংগ্রেসও। রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে, আইনের শাসন নেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেমন আমরা ত্রিপুরায় দেখছি, তেমনই পশ্চিমবাংলা, বা তার চেয়েও খারাপ। কোনো আইনের শাসন পশ্চিমবাংলায় নেই। পশ্চিমবাংলায় এখন বাস্তবে যা চলছে, থানার ওসিরা পারলে তৃণমূলের ব্লকের সভাপতি,
তারাই সব করছেন, ঠিকঠাক করছেন, বেঠিক করছেন, এমনকি তৃণমূলের মধ্যে গোলযোগ মিডিয়ে দেবে কি করে তাও তারা ঠিক করছেন। মুখ্যমন্ত্রী এখন দল চালাচ্ছেন বা রাজ্য চালাচ্ছেন এক পুলিশকে দিয়ে, আর প্রশান্ত কিশোর মার্কা কাউকে শয়ে শয়ে কোটি কোটি টাকা দিয়ে দল চালাবার চেষ্টা করছেন। প্রত্যেক রাজ্যেরই রাজ্যপালের একটা রুটিন কাজ থাকে। সে কাজটা হচ্ছে যে রাজ্যের পরিস্থিতি কেন্দ্রীয় সরকারকে অবহিত করা। সেই হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল দিল্লিতে যেতেই পারে এবং তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে। একটা বিষয়ে আমি খুব ক্লিয়ার, আমি খুব পরিষ্কার, সেটা হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা নিশ্চয়ই আমরা যেরকম প্রত্যাশা করি সে প্রত্যাশা পূরণ করে না। কিন্তু এরই সঙ্গে বাম কংগ্রেস এমনটাও মনে করছে যে রাজ্যপাল রাজভবন থেকে আসলে বিজেপির ইঙ্গিতেই যাবতীয় কাজ করছেন। রাজ্যপালই হোক আর মুখ্যমন্ত্রী হোক, সাংবিধানিক সবারই একটা সীমানা থাকা উচিত, আছেও বটে। বাইরের রাজ্যে গিয়ে অথবা রাজ্যে রোজ রোজ সাংবাদিক সম্মেলন করে মানুষের কাছে কথা বলাটা এটা রাজ্যপালের কাজ না। তিনি সংবিধানের চৌহদ্দির মধ্যে থেকে তার যেখানে রিপোর্ট দেবার রিপোর্ট দেবেন, কিন্তু দিল্লিতে বসে আমি সাংবাদিক সম্মেলন করে 10টা-20টা কথা বলবো, এটা রাজ্যপালের পদের মর্যাদার সঙ্গে কোনো মতেই যায় না। এটা বেঠিক হচ্ছে। এটা একটা খালি আমির প্রচারের জন্য যদি রাজ্যপালের পদকে কেউ ব্যবহার করতে চান, অথবা দিল্লির সরকারের কখন কোনটা কি ইচ্ছা সেই অনুযায়ী যদি রাজ্যপালের পদকে কেউ ব্যবহার করতে চান, তাহলে আমরা তার ঘোরতর বিরোধী। যে অভিযোগগুলো করেছেন সে অভিযোগগুলো রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা করতে পারি, অন্য রাজনৈতিক দলের কর্মীরা তারা করতে পারেন। কারণ এটা পলিটিক্যাল ইস্যুকে আমরা পলিটিক্যালি নিতে পারি, পলিটিক্যালি ফাইট করতে পারি। আমরা নিশ্চয়ই কেউ চাই না যে রাজ্যের আইন শৃঙ্খলা যাই থাক না কেন সেটা রাজ্যপালের মাধ্যমে, রাজ্যপালের মুখ দিয়ে এইভাবে প্রকাশিত হোক যেটা কোনো একটি রাজনৈতিক দলের রাজনৈতিক মন্তব্য। এই দৃষ্টিভঙ্গিটা না আসাই বাঞ্ছনীয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজ্যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজ্যপাল। আর তা করতে গিয়ে তিনি হাতিয়ার করেছেন মুর্শিদাবাদে আল কায়দা জঙ্গি সন্দেহে 6 জনের গ্রেফতারি সহ কয়েকটি ঘটনা। अल कायदा स्प्रेडिंग इट्स फैंग्स। स्टेट के अंदर स्टेट सिक्योरिटी एडवाइजर है पुरकाश्ता जी, फॉर्मर डीजीपी हैं, सुपर बॉस हैं। फिर एक प्रिंसिपल सिक्योरिटी एडवाइजर इंटरनल सिक्योरिटी है। पता ही नहीं स्टेट को कि मुर्शिदाबाद के अंदर सुरंग बन गई। पता ही नहीं उनको कि 6 अरेस्ट हुए हैं। पता ही नहीं जो 3 है वो भी वहां के ही हैं। क्या यह चिंता का कारण नहीं है? मैं पश्चिम बंगाल का राज्यपाल हूं। कोई सप्ताह ऐसा नहीं जाता इलीगल बॉम्ब मेकिंग की फैक्ट्री का पता नहीं लगता। इंस्टेंसेस हैं, एम्बुलेंस में भी जाते हैं। दमदम जेल में हाउ मेनी वर किल्ड, दे डोंट टेल द गवर्नर। रिपोर्ट्स आर 5, इट कुड बी मोर। তৃণমূল অবশ্য রাজ্যপালের কোনো বক্তব্যকেই গুরুত্ব দিতে নারাজ। আল কায়দার লিঙ্ক আছে মুর্শিদাবাদ জেলাকে বলছে, কিন্তু মুর্শিদাবাদের জেলার মানুষকে এবং বিশেষ করে সেখানে সংখ্যালঘু মানুষকে অপমান করা। একটা কোথায় আল কায়দার লোক ধরা পড়েছে তাতে রাজ্যপাল বলে দিচ্ছে যে মুর্শিদাবাদ আল কায়দার আতুরঘর। যদি তাই হয় তাহলে ওদের এনআইএ কি করছে, ওদের সেন্ট্রাল আইবি কি করছে, ওদের বিএসএফ কি করছে? রাজ্যপালের যা রিপোর্ট দেবার আছে রাজ্যপাল রিপোর্ট দেবেন, কিন্তু 356 ধারা করার কথা যদি কেউ ভাবেন তিনি ভুল করবেন। রাজ্যে অপরাধ পরিসংখ্যান নিয়েও এদিন ফের মুখ খুলেছেন জগদীপ ধনকড়। 6ই অক্টোবর রাজ্যপাল জগদীপ ধনকড় টুইটারে লেখেন, সরকারি রিপোর্ট অনুযায়ী এবছরের অগস্ট মাসে পশ্চিমবঙ্গে 223টি ধর্ষণ এবং 639টি অপহরণের ঘটনা ঘটেছে। সরকারি রিপোর্টে রাজ্যে নারী নির্যাতনের যে পরিসংখ্যান উঠে এসেছে তা উদ্বেগজনক। এরপর জেলা ধরে ধরে ধর্ষণ ও অপহরণের এই পরিসংখ্যানও দেন রাজ্যপাল। রাজ্যপালের টুইটের পাল্টা স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইট করে দাবি করা হয়, পশ্চিমবঙ্গে ধর্ষণ ও অপহরণ নিয়ে রাজভবনের তরফে যে প্রচার করা হচ্ছে তা কোনো সরকারি রিপোর্ট বা তথ্যের ভিত্তিতে নয়। এইসব অভিযোগ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং আসল তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। স্বরাষ্ট্র দপ্তর এই টুইট করার কয়েক মিনিটের মধ্যেই ফের টুইট করে রাজ্যপাল বলেন,
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়াবহ ভুল ব্যাখ্যায় আমি স্তম্ভিত। তাদের এখনই ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার এবং তা সংশোধন করা উচিত। বিভিন্ন ডিভিশন থেকে সরকারিভাবে আমার কাছে যে পরিসংখ্যান পাঠানো হয়েছিল তার ভিত্তিতেই অগাস্টে 223টি ধর্ষণ এবং 639টি অপহরণের তথ্য দেওয়া হয়েছে। প্রতিটি তথ্য দেওয়া হয়েছে খুঁটিয়ে দেখার পর। বুধবার এই টানাপোড়েন নিয়েও দিল্লি থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান রাজ্যপাল। I gave figures of crime against women. 5 divisional commissioners in writing gave the figures to the governor. Duly signed by 23 district magistrates. And sent not only to me, through my additional chief secretary, to the chief secretary also. And look at what they say, Home Department, headed by additional chief secretary, now he's chief secretary. Raj Bhavan dissemination of West Bengal statistics on rape and kidnappings is not based on any official report. And media is silent. What more official report you want? They are emanating from your documents through the governor. Talk to him. Look him in the eyes. রাজ্যপালকে পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। উনি মজার মজার কথা বলেন। প্রশাসন, পুলিশ রাজনীতির বাইরে থেকে যদি মানুষের পাশে এসে দাঁড়ায়, সেটা রাজনীতিকরণ হয় কি করে? রাজনীতি, উনি বলছেন রাজনীতি করা উচিত না, অথচ প্রতি মুহূর্তে তিনি সরকার বিরোধী মন্তব্য করে রাজনৈতিক দলের মুখপত্র হিসেবে কাজ করছেন। আপনি আচরি ধর্ম অপরে শিখাও, নিজে আগে ঠিক করুন তার আচরণ, তারপর তো তিনি অন্যকে কি আচরণ হওয়া উচিত তা বোঝাবেন। তিনি কি সংবিধানের মধ্য থেকে যে সমস্ত কাজগুলো করছেন তা কোনো রাজ্যপাল কোনো সময় করেছে বলে আমার জানা নেই। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এদিন আইন শৃঙ্খলার অবনতির অভিযোগের সূত্র ধরে ভোটের প্রসঙ্গও টেনে আনেন রাজ্যপাল। বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি, তাতে ভোট কিভাবে হবে দিল্লিতে বসে সেই প্রশ্নও ছুড়ে দেন তিনি। I am not a stakeholder in politics. It is not my concern who gets elected. But it is my concern how election takes place. It is my concern how there is governance. If the governance is not in accordance with accountability and transparency according to rule of law, then the governor is worried. The chief minister is acting only through one prism, and that is, come what may, ignore constitution, ignore rule of law. There must be only that bureaucrats have to be political workers. রাজ্যপালের অভিযোগকে হাতিয়ার করে ভোট হিংসা নিয়ে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলিও। পশ্চিমবাংলার সুষ্ঠু নির্বাচন হয় না, পঞ্চায়েত নির্বাচনে স্পষ্ট হয়েছে, অন্যান্য নির্বাচনে গত 2-3টে একেবারে স্পষ্ট হয়েছে। কেউ কন্টেস্ট করতে পারবে না, কন্টেস্ট করলে ভোট হবে না, ভোট হলে গোনা হবে না, গোনা হলে সার্টিফিকেট পাবে না। পঞ্চায়েত দেখতে অভ্যস্ত, যেমন ত্রিপুরায় তেমন পশ্চিমবাংলায়। বিজেপির রাজত্বে যেমন, তৃণমূলের রাজত্বে যেমন। তৃণমূলের রাজত্বে যেমন হামলা এবং মামলা, বিজেপি রাজত্ব তেমন। রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। রাজ্যে সাংবিধানিক শাসন নেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। রাজ্যে রাজনৈতিক খুন পুলিশ আর তৃণমূলের হারমাত্রা যৌথভাবে করছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মনে করি এই সরকার অক্ষম সরকার। অন্যদিকে রাজ্যপালের অভিযোগের প্রেক্ষিতে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। রাজ্যের ভোট করার অধিকার তো ওনার নেই, সেটা নির্বাচন কমিশনের মধ্যে আছে, ভারতের সংবিধানে লেখা আছে। এবং এই রাজ্যের নির্বাচন যে কি সুন্দর হয়, কি গণতান্ত্রিক পদ্ধতি মেনে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কাল থেকে, সেটা রাজ্যের মানুষ খুব ভালোভাবেই দেখে। তো আমাদের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকতে পারে বটে, কিন্তু আমরা সমাজকে কোনোদিন বিভাজিত করিনি। আমরা কোনোদিন পেশি বল দেখিয়ে রাজনীতি করবার চেষ্টাকে সবসময় বাংলার মানুষ বর্জন করেছে। সুতরাং উনি কি কারণে উদ্বিগ্ন জানি না, আমরা ওনার আচরণে উদ্বিগ্ন।
এর আগে 6 মার্চ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেবারও আলোচনায় উঠেছিল ভোট হিংসার প্রসঙ্গ। Every election is attended by violence, by having an interaction with the state election commissioner and cautioned him that he should take non-partisan approach. He must not be a rubber stamp of the ruling party. He must consider all stakeholders' concerns and ensure free and peaceful polls. ওনার কোনো না কোনো ইস্যুতে রোজ একবার মুখ দেখানো দরকার, রোজ একবার টুইট করার দরকার। এই বিতর্কে আমি যাব না। এখন বিতর্ক করার সময় নয়, দেশ গড়ার সময়, রাজ্যকে আরো উন্নয়নের পথে নিয়ে যাওয়ার সময়। আমার প্রশ্ন, রাজ্যপাল আজকে যা যা বললেন আমি একটু সাম আপ করে দেবো। অমিত শাহের কাছে যা যা নালিশ করলেন একেবারে হুবহু বিরোধীদের কথা, তৃণমূল সরকারের বিরুদ্ধে বিরোধীরা যা বলে থাকেন। 1, রাজ্যে সব ভোটে অশান্তি হয়। 2, ভোটে অশান্তি হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। 3, কমিশন যাতে সরকারের রাবার স্ট্যাম্প না হয় তার জন্য পদক্ষেপ করতে হবে। 4, রাজ্য নির্বাচন কমিশনকেও একই কথা বলেছি। 5, কিছু লোকের জন্য দায়িত্ব পালন করতে পারছে না পুলিশ। 6, রাজ্য নিয়ে উদ্বেগের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। 7, রাজ্যের জটিল পরিস্থিতি। 8, রাজ্যবাসীর মানবাধিকারের সঙ্গে সমঝোতা করা হচ্ছে। আরো অনেক গুরুত্বপূর্ণ পার্ট আছে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পার্ট আছে, সেটাতেও আসবো। কিন্তু ভেরি সরি স্টেট অফ অ্যাফেয়ার্স রাজ্যপাল বলছেন। দেখো, রাজ্যপালের ভূমিকা যদি তার নিরপেক্ষতা যেটা আছে সেটা নিয়ে যদি শুধুমাত্র সাংবিধানিক পদের শীর্ষ হিসেবে তিনি রাজ্যপালের কাজটা করতেন তাহলে আর সমস্যা থাকতো না। সমস্যা হচ্ছে বারবার যেটা বলার চেষ্টা করেছি, রাজ্যপাল তার জায়গায় দাঁড়িয়ে তার থেকে বেরিয়ে এসে রাজনীতি করুক, কোনো আপত্তি নেই। রাজভবনের বাইরে গিয়ে নির্বাচনে দাঁড়াক, কোনো আপত্তি নেই। কিন্তু বারবার প্রচারের জন্য, বারবার নিজেকে প্রচার আলোয় নিয়ে আসার জন্য একসময় বামপন্থীরা গোপালকৃষ্ণ গান্ধীকে বলেছিলেন যে ঝান্ডা ধরছেন না কেন। তুমি একটা কথা বলো আমাকে, তুমি এই সময় একটা কথা বলো। আমার সেই কথা মনে পড়ে রাজ্যপাল যদি তার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে যান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, কই একবারের জন্য তিনি বলছেন না যে দিল্লির হিংসা নিয়ে যে ভয়ানক কাণ্ড হয়েছে তার রাষ্ট্র রাজ্য আসতে পারে, তার রাষ্ট্র রাজ্য আসতে পারে। একজন রাজ্যপাল হিসেবে আমি খুব চিন্তিত। একবারও তিনি বলছেন না বিজেপির প্রধান হিসেবে বিজেপি রাজ্য সভাপতি প্ররোচনামূলক মন্তব্য করছেন, তার জন্য আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, একবার তো সেটা বলছেন না উনি। রাজ্যপালের কথা বলেছেন। রাজ্যপাল আমাদের পার্টির মেম্বার নন এই মুহূর্তে, যা বলেছেন হুবহু মিলে গেছে। এটা বলছি একদম বিজেপির প্রচারমুখ, বিজেপির নির্বাচনের সবচেয়ে বড় প্রচারের মুখ বলতে দিন। আর কাউকে দরকার নেই। বিজেপির প্রচারমুখকে তো সমর্থন তো কংগ্রেস করছেন, সিপিএমও করছেন, তাহলে উনি কি ওনাদেরও প্রচারমুখ বলে আপনি মেনে নিচ্ছেন? এবারে তাহলে বিরোধীদের মুখ বা বিরোধীরা যেটা বলছেন উনি সেটা সেকেন্ড করছেন। হেডমাস্টার মশাইয়ের কাজ এটা নয় যে রাম অন্যায় করলে শুধু বলা না না শ্যামেরই অন্যায়, রাম অন্যায় করলে সেটাও তো শতমুখে বলা, এটাও তো কাজ। রাজ্যপাল কি বলেছেন আমি আরেকটুখানি যোগ করি। রাজ্যপাল বলেছেন যে কিছু লোকের জন্য দায়িত্ব পালন করতে পারছি না, আর তারপরে লাইনটা রাহুলদার জন্য কয়েকজনের জন্য পুলিশ দায়িত্ব পালন করতে পারছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রক যার ওইভাবে আওতায় থাকে, যদিও রাজ্যের বিষয়টা সরাসরি ওইভাবে দেখা যায় না, তবু বহু ক্ষেত্রে তার কাছে যদি উনি এই কথা বলেন তাহলে রাজ্যপাল তো দুটো কথা একসঙ্গে বলেছেন। রাজ্যপাল দুটো কথা একসঙ্গে বলেছেন যে আমি সাংবিধানিক ভাবে যখন বিধানসভায় থাকবো আমাকে যে কাগজ ধরানো হয়েছে সেটা আমি পড়ছি এবং আমি বাইরেও বলবো, আমি ভেতরেও যা বলার বলবো, বাইরেও যা বলার বলবো, এবং উনি তা বলেছেন। রাজ্যপাল আজ যে বক্তব্যগুলো বলেছেন এর কোন বক্তব্যটা অমিত শাহ জানতেন না। আমি একটা ক্রোনোলজি বলতে চাইছি। 27 মে 2019 বেনারসে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলছেন, মানে এবং সেই কাঁদো কাঁদো গলায় সে ব্যারিটন দিয়ে, बंगाल में बीजेपी के कार्यकर्ता सुबह जब निकलते हैं रात को अगर घर पहुंचते तो उसकी मां रो पड़ती है। এটা হচ্ছে কি 27 মে 2019। 5 ফেব্রুয়ারি 2020 পার্লামেন্টে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সৌগত রায়কে বলছে, দাদা আমি যদি আপনার পুরো কথা বলতে থাকি আপনি মুখ দেখাতে পারবেন না। পুরো শাশুড়ি বউয়ের ঝগড়া চলছে। তারপর 1 মার্চ 2020 অমিত শাহ এখানে দাঁড়িয়ে বলছেন, অভিষেক ব্যানার্জি মানে নামই না, ভাইপো থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান সবাই নাকি দুর্নীতিগ্রস্ত। এবার বুঝতে হবে এই প্রত্যেকটা অভিযোগের অভিযোগকারী কে? একজন প্রধানমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী। তার মানে তাদের কাছে লেজিটিমেট খবর আছে। এটা কি সেই WWF এর কুস্তি হচ্ছে নাকি, যে আমেরিকান কুস্তি, ওপর থেকে সবাই লাফ মারছে ঝাঁপ মারছে কিন্তু কেউ ব্যথা পাচ্ছে না, মানে খাচ্ছি কিন্তু গিলছি না। রাজ্যপালের ভূমিকা নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু আজকে ভোটের সন্ত্রাসের উদাহরণ দিতে আমি মন দিয়ে সাংবাদিক সম্মেলনটা দেখছিলাম। দুটো সালের উল্লেখ করেছেন রাজ্যপাল, একটা 2013, একটা 2018। তৃণমূলের সরকার যখন ছিল, এটা তুমি বলতে চাইছো, আমি যতদূর বুঝি আর কি।
তোমার ইঙ্গিতটা একদম না, রাজ্যপাল তখন এই রাজ্যের রাজ্যপাল ছিলেন না, কিন্তু ভোটের কারচুপি লোকে বলে বামফ্রন্ট আমলে শুরু হয়েছিল, কিন্তু সে রাস্তায় উনি গেলেন না, উনি সরাসরি 2 সাল এমন বাঁচলেন তৃণমূল সরকার ক্ষমতায় হবে, বাঁচতে বাধ্য উনি, যে কেউ বাঁচে। আমার পাড়ার ক্লাস 5 এর লেবুও জানে যে কি ঘটনা। রাজ্যপালের কথাতে আসছি, আমি ছোটবেলায় একটা কথা আমার ঠাকুমা বলতো যে মায়ের কাছে মাসির গল্প। রাজ্যপাল যে কথা গিয়ে অমিত শাহকে বললো, এ কথা অমিত শাহ জানে না? পিএমও দপ্তর থেকে, নরেন্দ্র মোদীর দপ্তর থেকে ভিজিলেন্সের রিপোর্ট বলছে নারদা সারদার যে তদন্ত, সে তদন্তকে আটকে দিয়েছে বিজেপি সরকার। কথাটা হচ্ছে অমিত শাহ যে বলেছিলেন না যে ভাগ মুকুল ভাগ, তখন আমরা বুঝতে পারিনি আসলে ওটা সারদার টাকার ভাগ, নারদার টাকার ভাগ। আচ্ছা, বিজেপি কি ওয়াশিং মেশিন নাকি? তৃণমূলের একটার পর একটা দুর্নীতিগ্রস্ত নেতা গিয়ে বিজেপিতে শুদ্ধ হয়ে যাচ্ছে। বিজেপি কি সার্ফ এক্সেল নাকি? আমরাই কথাটা বলছি যে আজকে আসলে আজকে স্টুডিওতে এই যে লড়াই, রাহুল দা আর দেবজিৎ দা যে লড়াই, লড়াই হচ্ছে লড়াই খেলা। বিমল দা 40 বছরের ক্রিমিনাল লয়ার, তিনি যখন ইন্টারনাল ডিস্টারবেন্স শব্দবন্ধ ব্যবহার করছেন, তার তাৎপর্য ভেবেই ব্যবহার করছেন না। তার আগে একটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ ইস্যু তিনি তুলেছেন, এই যে পাবলিক মানি ঠিকঠাক খরচ হচ্ছে কিনা। এটা ঠিকই যে এ রাজ্যে উন্নয়ন কনসেপ্টটাকে একটা প্রায় কয়েন করা হয়েছে, মানে ক্যাচওয়ার্ড হিসেবে ইউজ করা হচ্ছে কি হচ্ছে না সে ডেফিনেটলি এটা নিয়ে ডিবেট হতে পারে, কিন্তু সরকার তার মতো করে এগোচ্ছে। আমি শুধু রাহুলকে একটা জিনিস মনে করিয়ে দেবো, দরকার হলে রাহুলের সাহায্য চাইব। শুধুমাত্র সরকার এরকম খরচ করছে তা নয়, সরকারের টাকা নিয়ে ভুল কাজে ভুল অথবা যে খরচ করার দরকার নেই। আচ্ছা, আপনাকে একটা তথ্য দিই, আমি কাগজপত্র নিয়ে পুরো দেখাবো। যেখানে হস্টেলে দুস্থ ছাত্রছাত্রীদের থাকার জায়গা হচ্ছে না, হস্টেল না বানিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কোয়ার্টার বাংলো বানানোর জন্য 2 কোটি টাকা খরচ হয় কেন? এই পশ্চিমবাংলায় হচ্ছে। অর্থাৎ ভুল খরচ নয়, ভিসির বাংলো ডেফিনেটলি একটা খাতে এসছে, কিন্তু প্রায়োরিটি কি? দুস্থ ছাত্রছাত্রীদের থাকার হস্টেল না ভিসির বাংলো? এইরকম খরচ কিন্তু নিচের লেভেলেও হচ্ছে, অর্থাৎ সরকারের লেভেল থেকে শুরু করে নিচের তলা ভালো কাছে যেগুলো ভালো একটা কথা বলছি, শোনো, এটা দায়িত্ব নয়, কাজ তোমাদের মুখটা কতখানি নামাচ্ছে পরে বুঝবে, এগুলো এখন বুঝতে পারছো না, বুঝতে পারছে প্রথম। এবার দ্বিতীয়, আসল কথায় আসি, অর্থাৎ টাকার যে ভুল প্রায়োরিটি অনুযায়ী খরচ হচ্ছে না, এটা সর্বত্র ছড়িয়ে আছে, অজস্র তথ্য রয়েছে। জগদীপ ধনকর সুপ্রিম কোর্টের লয়ার, তিনি এই যে ইন্টারনাল ডিস্টারবেন্স কথাটা ব্যবহার করেছেন, 2টো শব্দ, এর মধ্যে ব্যাপক তাৎপর্য রয়েছে। আপনারা দেখালেন সংবিধানের 355 ধারা, এবং তিনি যে অভিযোগ করেছেন, আমি রাষ্ট্রবিজ্ঞানের অতি সাধারণ ছাত্র হিসেবে বলি, এতে 355 কি 356 লাগু হয়ে যায়। রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত অবশ্য শুধু আইন শৃঙ্খলা ইস্যুতে সীমাবদ্ধ নেই, শিক্ষা নিয়েও সম্মুখ সমরে জড়িয়েছে দুপক্ষ। কয়েক মাস আগে সাংবাদিক বৈঠক করে শিক্ষায় রাজনীতিকরণের চাঞ্চল্যকর অভিযোগ করেন রাজ্যপাল। Political grip on education is tightening. It will hurt the students. My students, some of them after examination result tomorrow, they'll be rushing to the colleges, and I don't want them to be fleeced financially. For admission, even if meritorious, they have to pay money. In some cases, people go and collect money from their house. রাজ্যপালকে পাল্টা জবাব দেন খোদ মুখ্যমন্ত্রী। উনি বলেছেন বাচ্চাদের ভর্তি হতে গেলে নাকি টাকা দিতে হয়। উনি জানেন না গত 2 বছর আগে অনলাইন হয়ে গেছে অ্যাডমিশন। বেঙ্গলে অ্যাডমিশন অনলাইন করি আমরা। শিক্ষা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে মুখ্যমন্ত্রীকেও নিশানা করেন রাজ্যপাল। I planned a meeting in 2020 on January 13 with the Vice Chancellors. Surprisingly, unfortunately, the government writes to me on January 9. The department is of the opinion that there is no requirement of any further meeting at this time. I therefore wrote a letter to the Chief Minister. On January 15, the Honorable Chief Minister has yet to find time, even after lapse of 6 months, to respond to this very important communication. কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক করে রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। বলা হলো যে আপনি নাকি চিঠির উত্তরই দেন না। আমি কিন্তু তারপরে ওনার সাথে শুধু গতকালই 4 বার ফোনে কথা বলেছি। অনারেবল গভর্নরের সাথে ওই একটা ইস্যুতে দেখুন কমিউনিকেশন কতগুলো আমরা করেছি।
গভর্নমেন্টের পক্ষ থেকে প্রতিদিন কত করে করব? সকাল থেকে কোভিড সামলাবো, না সকাল থেকে ওনার প্রত্যেকটা কোয়ারি যেন আমরা সবাই চাকর বাকর? আমরা সবাই চাকর বাকর, আমরা মাইনে দিয়ে কাজ করছি, আর আমাদের প্রতি মুহূর্তে প্রতিটা কোশ্চেনের উত্তর দিতে হবে। সকাল থেকে রাত অবধি মনে হয় প্রতিবার ওনাকে আমাদের প্রণাম করতে যেতে হয়। সময় পেলে সেটাও করতাম। এখানেও থামেননি রাজ্যপাল। শিক্ষাক্ষেত্রের অবস্থা নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ তোলার পাশাপাশি রীতিমতো ক্ষোভ উগরে দেন তিনি। It is unfortunate in our state education is politically cased, politically controlled. Where are we heading? Our roof is falling on us. কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় কনসিস্টেন্টলি 10-এর মধ্যে থাকছে সমস্ত ভারতবর্ষের মধ্যে। ফুটো করারও ক্ষমতা কাউন্ট নেই। জগদীপ ধনকরের ভার্চুয়াল বৈঠকে উপাচার্যদের না যাওয়া নিয়েও রাজ্য সরকার এবং রাজ্যপালের সংঘাতের পারদ তুঙ্গে ওঠে। জুলাই মাসে রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ভার্চুয়াল বৈঠকে ডাকেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকর। সরাসরি উপাচার্যদেরই একাধিক চিঠি দিয়ে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়। অনুপস্থিত হলে বিধি অনুযায়ী পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয় রাজভবনের তরফে, কিন্তু স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়া অন্য কোনো উপাচার্য উপস্থিত হননি। রাজ্যপাল এ নিয়ে ক্ষোভ উগরে দিলে উচ্চশিক্ষা দপ্তরের তরফে পাল্টা চিঠি দিয়ে রাজ্যপালকে জানানো হয় 2019 সালের পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় বিধির 8 নম্বর ধারার 5 নম্বর উপধারার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই ধারা অনুযায়ী আচার্য রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তা উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে করতে হবে। বিষয়টি অবশ্যই অনুমোদন সাপেক্ষ। যদিও রাজ্যপাল তখন দাবি করেন এই বিধিতে তিনি অনুমোদনই দেননি। Anything which is debated in the assembly as a rule or act, the governor has to permit. I sign that you are allowed to introduce this in the assembly. This has not been done with respect to this rule. 2017 সালে আইনটা পাস হওয়ার পরে গভর্নর অ্যাবসেন্ট দিয়েছিলেন কিশোরীনাথ ত্রিপাঠী, তিনি বিজেপি সরকারের দ্বারা অ্যাপয়েন্টেড গভর্নর, এবং তখনই রুল করতে বলা হয়েছিল, সেই অনুযায়ী রুল নোটিফিকেশন হয়। সুতরাং গভর্নরের সাপোর্টে, গভর্নরের কনসেন্টেই এটা লটা হয়। শিক্ষা নিয়ে রাজ্য সরকার এবং রাজ্যপালের এই দরজায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। পঙ্কজ, আমি দ্রুত কয়েকটা ইস্যু সাম আপ করে নেবো। সেটা হচ্ছে রাজ্যপাল চেয়ারের মর্যাদা রাখছেন না, রাজনৈতিক দলের মতো কথা বলছেন। মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্যপাল বলছেন যে সরকার চিঠির উত্তর দেয় না। মুখ্যমন্ত্রী বলছেন গতকালই 4 বার ফোনে কথা হয়েছে, সরকার কাজ করবে নাকি কেন্দ্রকে পরপর জবাবদিহি করবে। ওনার ব্যবহার যেন নির্বাচিত জনপ্রতিনিধিরা চাকর বাকর। ভিসিদের অপমান বাংলার মানুষ সহ্য করবে না। আপনি নিজে কলকাতার একটি কলেজের অধ্যক্ষ। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যাক্ট নিয়েও চাপানুতর। রাজ্যপাল বলছেন আমি কোনো অ্যাক্টে সই করিনি। মুখ্যমন্ত্রী বলছেন অ্যাক্টে 2017 সালে সই করেছিলেন তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, এবং এই 19-এ সেটা রুল বা বিধিতে রাজ্যপালের সই লাগে না। সব মিলিয়ে কোভিড কালে আবার বলছি রাজ্য বনাম রাজ্যপালের এই সংঘাতের আবার নতুন অধ্যায়। পঙ্কজ, আপনার সময় শুরু এখন। প্রথমত হচ্ছে যে 2017 অ্যাক্ট এবং 2019-এর রুল যদি কম্পাইল করা যায়, তাহলে সেক্রেটারি গভর্নরে সেটাকে অ্যাবলিশ করে রুটেড থ্রু দ্য ডিপার্টমেন্ট করা হয়েছে। এটা একটা গহিত কাজ। দ্বিতীয় যে বিষয়টা, যে 1956 সালে ইউজিসি যে অ্যাক্ট, তার 22 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে ডিগ্রি দেওয়ার অধিকারী হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো ইউজিসির গাইডলাইন অনুসারে। সুতরাং ইউজিসি টাইম টু টাইম যে গাইডলাইন দেবে, তারা যদি আমরা না মানি, তাহলে ভারতবর্ষের ভেতরে এবং ভারতবর্ষের বাইরে তার গ্রহণযোগ্যতা থাকবে না। আপনাকে মনে করায় যে বাম আমলে পাস কোর্স 2 বছরের অ্যাবলিশ করতে হয়েছিল এবং 3 বছরের জেনারেল কোর্স ইন্ট্রোডিউস করতে হয়েছিল অনলি বিকজ অফ ইউজিসি। সুতরাং ইউজিসির মান্যতা দিতেই হবে। আর আর্টিকেল 58-এ পরিষ্কার বলা আছে গভর্নরের কি অধিকার আছে, তিনি সর্বোচ্চ, কারণ তিনি চ্যান্সেলর, সেটাকে কাটল করা যাবে না। আমার মনে আছে যে অডিটরের সম্পর্কে এরকম একটা কথা বলা হয় নিউটন ভার্সেস বার্মিংহাম স্মল সামস কোম্পানি লিমিটেড মামলায়, যেখানে আর্টিকেলসের ক্ষমতাটা খর্ব করার চেষ্টা করা হয়েছিল এবং বলা হয়েছিল ওই রায়ে যে আইন এটা খর্ব করার চেষ্টা করবে তা গৃহীত হবে। তাহলে কনস্টিটিউশনকে ভায়োলেট করে যদি কোনো রুল জারি করা হয়, সেটাই হচ্ছে অ্যাব ইনিশিও, ভয়েড অ্যাব ইনিশিও, আল্টা ভাইরাস, ইল্লিগাল। যেটা গভর্নর বলছেন সেটা ইল্লিগাল আমি মনে করি না।
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে গভর্নরকে যে ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট লিস্ট পাঠানো হবে, সেই লিস্টকে অর্ডার মেনটেন করতে হবে। নতুন আইনে বলা হচ্ছে অর্ডার মেনটেন করতে হবে, অর্থাৎ আগে যেমন ছিল যে 1, 2, 3-এর মধ্যে তিনি যাকে খুশি মনোনীত করতে পারবেন, নির্বাচিত করতে পারবেন, এখন তাকে প্রথম জনকে করতে হবে, অর্থাৎ সরকার যেভাবে পাঠাবে সেভাবেই করতে হবে। এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, সেখানেও কিন্তু মন্ত্রী হচ্ছে সর্বোচ্চ পদে, অর্থাৎ রাজনীতি গ্রাস করছে বিশ্ববিদ্যালয়কে। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। যারা বলছিল যে পলিটিক্স ডিপলিটিসাইজেশন, ওভার পলিটিসাইজেশন আজকে হচ্ছে, এটা বলতে কোনো অত্যুক্তি হয় না। রাজ্যপাল একাধিক প্রশ্ন তুলেছেন যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে, তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় সরকার সম্পূর্ণ উদাসীন রাজ্যপালের অভিযোগ। গত কয়েক বছর ধরে ছাত্র ভর্তির সময় ফাইন্যান্সিয়ালি এক্সপ্লয়েট করা হচ্ছে ছাত্রছাত্রীদের, যেটা সিরিয়াস ক্রাইম। এই ক্রাইম যেন কখনো না ঘটে। এবং আরেকটা যুক্তি, উপাচার্যরা আচার্যের সঙ্গে অর্থাৎ রাজ্যপালের সঙ্গে যদি ভিডিও কনফারেন্সিং করেন তাতে অসুবিধে কি আছে, কোন ক্ষতিটা ছিল যদি সব উপাচার্য যোগ দিতেন। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সহ উপাচার্য তো রাজ্যপালের সঙ্গে এই ভিসিতে যোগ দিয়েছিলেন, যদি অন্য ভিসিরাও যোগ দিতেন অসুবিধে কি হতো? আপনার সময় শুরু এখন। না দেখুন, পশ্চিমবঙ্গে যে শিক্ষাক্ষেত্রে রাজনীতি হয় না তার সবথেকে বড় প্রমাণ বোধহয় অধ্যাপক পঙ্কজ রায়। তিনি একটা অন্য দলের প্রতি তার সমর্থন রয়েছে, কিন্তু তাহলেও তিনি একটা কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ করছেন। পশ্চিমবঙ্গে কিন্তু 2011 সালের পর থেকে রং দেখে অ্যাপয়েন্টমেন্টটা একেবারে প্র্যাকটিক্যালি প্রায় বন্ধ হয়ে গেছে। আপনি পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ থেকে উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন কলেজের অধ্যক্ষ বা কলেজ টিচারদের যে অ্যাপয়েন্টমেন্ট দেখবেন, সেই অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু মেরিট লিস্ট অনুযায়ী হয়েছে, এবং এখনকার অধ্যক্ষদেরও অ্যাপয়েন্টমেন্ট সেই মেরিট লিস্ট অনুযায়ী হয়ে যায় এবং সেখানে অধ্যক্ষরা গিয়ে কলেজ চয়েস করতে পারেন। ফলে যে কথাটা পঙ্কজবাবু বলতে চাইছেন বা রাজ্যপাল বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গে রাজনীতি এবং শিক্ষা ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত, সেটা বোধহয় ঠিক না। সবথেকে বড় কথা যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সম্পর্কে আমরা তো জানি যে এই রাজ্যপাল বহু জায়গাতেই অনেক মানুষ এটা বলেন যে উনি রাজ্যপালের থেকেও পদ্মপাল বেশি, এবং অনেকটা ক্রিকেট মাঠের ওই 12 ম্যানের মতো তিনি যখন তখন রাজনীতির মধ্যে পর্যন্ত ঢুকে পড়েন। আমার কথা হচ্ছে যে রাজ্য কিন্তু রাজ্যপালের যে অধিকার এবং রাজ্যপালের যে সম্মান সেটা রক্ষা করছেন। কারণ এর আগে আপনারা জানেন যে আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা সচিব তার সঙ্গে গিয়ে দেখা করেছিলেন এবং তাকে যাবতীয় পুরো ব্যাপারটা তাকে বুঝিয়ে বলেছিলেন। এবং তারপরে মুখ্যমন্ত্রী আজকে জানিয়েছেন যে গতকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে তার 4 বার কথা হয়েছে, মেসেজ আদান প্রদান হয়ে থাকছে। ফলে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের যে যোগাযোগ নেই তা নয়। এবং আপনারা এটা জানেন যে ইউজিসি 29শে এপ্রিল একটা নিয়ম জারি করেছিল, যে নিয়ম নিয়ে একটা এই মুহূর্তে সংকট তৈরি হয়েছে যে করোনার আবহাওয়ায় এই মুহূর্তে অফলাইন বা অনলাইন পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এই যে 29শে এপ্রিলের যে তাদের নির্দেশনামা, সেই নির্দেশনামাটাকেই বহাল করে রাজ্য সরকারের তরফ থেকে যে অ্যাডভাইজারি পাঠানো হয়েছিল স্বশাসিত বিশ্ববিদ্যালয় সেগুলোই মেনে নিয়েছে। অর্থাৎ আগামী এই যে ফাইনাল সেমিস্টার বা ফাইনাল যে ইয়ারের যে রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু সেই ভিত্তিতে হওয়ার কথা বলা হয়েছে। এর আগে এপ্রিল মাসে রাজ্যের করোনা পরিস্থিতি যখন ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে, তখন তা নিয়েও পত্রযুদ্ধে জড়ায় নবান্ন এবং রাজভবন। রাজ্যপাল সে সময় ধারাবাহিকভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন। সেই প্রেক্ষাপটে রাজ্যপালকে 5 পাতার চিঠি পাঠান মুখ্যমন্ত্রী। চিঠিতে রাজ্যপালের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী লেখেন, মনে হয় ভুলে গেছেন আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী আর আপনি মনোনীত রাজ্যপাল। আপনি আমার এবং মন্ত্রিসভার পরামর্শ অগ্রাহ্য করতে পারেন, কিন্তু আম্বেদকরের কথা উপেক্ষা করা আপনার উচিত নয়। আপনার মন্তব্য আমার অফিসকে অপমান করেছে এবং আমাকে হতবাক করেছে। রাজ্যপালকে কার্যত এখতিয়ার স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী চিঠিতে লেখেন, 1949 সালের 31শে মে বাবা সাহেব আম্বেদকর সংবিধান সভায় বলেছিলেন, আমরা মনে করি রাজ্যপালের ক্ষমতা এতই সীমাবদ্ধ, এতই নগণ্য, রাজ্যপালের জায়গা এতটাই আলংকারিক যে তাদের মধ্যে খুব কম সংখ্যক ব্যক্তি ভোটে লড়তে এগিয়ে আসবেন। সংবিধানের পাশাপাশি চিঠিতে সরকারিয়া কমিশনের সুপারিশের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, যেভাবে আপনি সাংবিধানিক সীমাবদ্ধতা ভুলে গেছেন, মনে হচ্ছে সেভাবে সরকারিয়া কমিশনের সুপারিশ সম্পর্কেও আপনি অবহিত নন। এরপর 5 পাতার চিঠি লিখে পাল্টা সুর চড়ান রাজ্যপালও। তিনি লেখেন, আমার জানিয়ে দেওয়া প্রয়োজন যে আপনাদের তরফে সম্পূর্ণ ব্যর্থতা দেখা গিয়েছে। বারবার যোগাযোগ করা সত্ত্বেও আপনি আমার বার্তাকে অগ্রাহ্য করেছেন। চিঠিতে রাজ্যপাল আরও লেখেন, আপনার কথা মানতে আমাকে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়, রাজভবনে বন্দী হয়ে যেতে হয় এবং করোনা বিপর্যয়ের শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। করোনা আবহেও এই পত্রযুদ্ধ ঘিরে তেতে ওঠে রাজ্য রাজনীতির পরিসর। রীতিমতো বাবা সাহেব আম্বেদকরের বক্তব্য
সংবিধান কোট করে এই পত্রাঘাত 5 পাতার যেটা একেবারে ছত্রে ছত্রে তীক্ষ্ণ তথ্য সমৃদ্ধ আক্রমণ, কি বলবেন, কেন এটার প্রয়োজন হলো? এই সংঘাত অনিবার্য ছিল? পার্থদা। না, প্রথম কথা, এটাকে সংঘাত হিসেবে দেখাটা আর বোধহয় ঠিক হচ্ছে না। উনি একতরফাভাবেই নানা বিষয়ে কথা বলছেন। মুখ্যমন্ত্রীকে যে ভাষায় উনি চিঠি লিখছেন এবং যে ভাষায় তিনি পরপর রাজভবনের এই চেয়ারটিকে ব্যবহার করছেন যে কায়দায়, সেটা আমার কাছে খুব অবাকই লেগেছে। আমার এই ছোট্ট সংসদীয় জীবনে বহু রাজ্যপালের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবার অভ্যেস আছে। তাতে দেখে বুঝেছি যে ভাষা প্রয়োগ করা, ভাষা তো মানুষের মনে আশা জাগায়। উনি ভাষাটাই এমনভাবে ব্যবহার করছেন যা বিদ্ধ করছে আমাদের সংবিধানকে, যা বিদ্ধ করছে আমাদের মতন মানুষদেরও। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যে কথা মুখ্যমন্ত্রী আজকের চিঠিতে লিখেছেন, যে ব্যাখ্যাগুলো তিনি দিয়েছেন, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমি নিজেও জানি যে এই সরকারিয়া কমিশন নিয়ে বিধানসভার বই ঘাটলে বোঝা যাবে জ্যোতিবাবু তখন সরকারিয়া কমিশন নিয়ে তার বক্তব্য কী রেখেছিলেন। আমরা নিজেরাও সরকারিয়া কমিশন নিয়ে যতটুকু পড়াশুনো করেছি সেটা জানি। বাবা আম্বেদকরের কথার উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। এটা এই কারণেই উল্লেখ্য, যেটা প্রথমেই আপনাদের বলে রাখা ভালো, যে যেহেতু দুটো নির্বাচিত প্রতিনিধি মাথার উপরে থাকতে পারে না, তাই একজন নির্বাচিত প্রতিনিধি, জনতার দ্বারা নির্বাচিত, তিনি মুখ্যমন্ত্রী, আর অপরজন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত, তিনি রাজ্যপাল। সরকারিয়া কমিশন যে কথা বলেছে আপনারা নিজেরাই বললেন, আমি নতুন করে বলতে চাই না। বাবা আম্বেদকর যখন বলেছিলেন, আপনারা উল্লেখ করেছেন 31শে মে 1949-এর কথা, সেখানে কিন্তু স্পষ্ট বলেছিলেন যে কেন নির্বাচিত থাকা উচিত হবে না, কারণ তাহলে আপনার স্বার্থের সংঘাত ঘটবে, এবং সেই কারণে একজন মনোনীত, একজন নির্বাচিত, এবং যিনি নির্বাচিতভাবে প্রদেশ চালাবেন তার কাজে কখনো ইন্টারফেয়ার করা যাবে না। কালী পুজোতে যখন উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন, তখনও আমাকে জড়িয়ে ধরে বলেছেন একসঙ্গে কাজ করব। গতকাল রাত্রেও আমি ওনাকে SMS করে বলেছি, এগুলো বন্ধ করুন, আসুন বাংলাকে কিভাবে রক্ষা করা যায় আমরা একসঙ্গে কাজ করি। কিন্তু যে ভাষায় উনি চিঠি দিচ্ছেন, তারপরে একটা নির্বাচিত সরকারের প্রধান হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি চুপ করে থাকেন, তাহলে সেটা খারাপ দেখাতো। 1, 2 হচ্ছে, উনি 4 পাতার চিঠি দিলে খুশি হন, 4 লাইনের চিঠি দিলে উনি ব্যথা পান। তাহলে কোন ভাষায় কি করলে উনি খুশি হন তা জানি না। ওই চিঠির মধ্যে দেখুন আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিটা বলেছেন, কিন্তু রাজ্যপাল মহোদয় যে চিঠিটা দিয়েছেন, বা সকাল 7টার সময় তার কেটে টেলিফোন SMS করছেন, এটা কি সংবিধানের কোন ধারায়? এটাকে মনে হয় যে এটা খুব একটা সুখকর পরিস্থিতি। আমি এখনো মনে করি রাজ্যপাল মহোদয় তার দায়িত্ব পালন করুন, তিনি সকলের হয়ে কাজ করুন, কিন্তু অযথা এই দুঃসময় তিনি সমস্যা তৈরি না করে সমাধান সূত্রের দিকে এগোন এবং পরামর্শ দিন, ঝগড়া না করে। রাজনীতিতে ঢুকবেন না, উনি তো নির্বাচিত প্রতিনিধি এখন নন, যখন হবেন হবেন। উনি প্রথিতযশা আইনজীবী। কোর্ট চত্বরে যেটা চলতে পারে, রাজনীতির অঙ্গনে যেটা চলতে পারে, রাজভবনের চেয়ারে বসে সেটা বোধহয় মানায় না। আমার মনে হয় সেই কথাটুকুই মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত যুক্তির সঙ্গে তাকে স্মরণ করিয়ে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তার চিঠিতে লিখছেন, যেটা পার্থবাবু উল্লেখ করছেন, ইউ অ্যাপিয়ার টু বি ফরগটেন দ্যাট আই এম দ্য ইলেক্টেড চিফ মিনিস্টার অফ আ প্রাউড ইন্ডিয়ান স্টেট। ইউ সিম টু হ্যাভ ফরগটেন দ্যাট ইউ আর আ নমিনেটেড গভর্নর। একেবারে মনোনীত রাজ্যপাল এবং নির্বাচিত মুখ্যমন্ত্রী, দুটোর মধ্যে ফারাক করছেন এবং দুজনের দায়িত্ব আলাদা, কর্তব্য আলাদা, এটা মনে করিয়ে দিচ্ছেন। সায়ন্তন বসু। আপনি ঠিকই বলেছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো পদাধিকারী, কোনো সরকার, কোনো সংস্থা, তার প্রত্যক্ষ দায়িত্ব থাকে জনগণের ওপরে। আমি মুখ্যমন্ত্রীর এই কথা
100% সমর্থন করি, কিন্তু একইভাবে আমাদের রাজ্যের সাংসদরা এই দুর্যোগের মধ্যে যখন তারা নির্বাচিত হয়েছেন যে মানুষগুলোর ভোটে, সেই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে চান, মানুষগুলোর পাশে দাঁড়াতে যান, তখন তাদেরকে এই সরকারের পুলিশ প্রশাসন আটকাচ্ছে। তাহলে নিয়মটা দুজনের ক্ষেত্রেই খাটে। রাজ্য সরকার যেমন গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইলেক্টেড, তেমন এমপিরাও ইলেক্টেড। 49 সালের আম্বেদকরজির ভাষণের যে অংশ বারবার বলা হচ্ছে, গোপালকৃষ্ণ গান্ধী যখন বাংলার রাজ্যপাল ছিলেন তখন সে কথা মনে ছিল না? গোপালকৃষ্ণ গান্ধীর কাছে বারবার যাওয়া হয়েছে, তাকে গিয়ে বলা হয়েছে আপনি ইন্টারভিন করুন। বাংলার রাজভবন সেদিন সক্রিয় ছিল, সিআরপিএফকে আনা হয়েছিল। আমার আজও মনে আছে এবিপি আনন্দের পর্দায় দেখানো হয়েছিল নন্দীগ্রামের কাছে রেয়াপাড়ায় যখন এই সিআরপিএফকে আটকে দেওয়া হয়, তখন গোপালকৃষ্ণ গান্ধীর শরণাপন্ন হয়েছিলেন তৎকালীন তৃণমূল নেতৃত্ব, যে আপনি সিআরপিএফকে রেয়াপাড়া থেকে বেরোনোর ব্যবস্থা করে দিন। আজকে ভুলে গেলে চলবে না। সেদিন আম্বেদকরজির কথা মনে ছিল না। আমি তৃতীয় যে পয়েন্ট আপনার সামনে রাখতে চাই সেটা হচ্ছে, আপনি যখন প্রথমে শুরু করেছেন বলেছেন নজিরবিহীন ঘটনা। আমি নজিরবিহীন মানি না। এনার আগে, ধনকর সাহেবের আগে বাংলার রাজ্যপাল ছিলেন আরেকজন স্বনামধন্য লয়ার, তার নাম কেশরীনাথ ত্রিপাঠী। কেশরীনাথ ত্রিপাঠীকে বসিরহাট দাঙ্গার পরে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন নবান্নের অলিন্দে দাঁড়িয়ে? আপনারা দেখিয়েছেন যে আমাকে জীবনে প্রথমবার কেউ থ্রেট করলো, আমাকে জীবনে প্রথমবার কেউ ফোনের মাধ্যমে ধরনের কথা বললো। আজকে আমি প্রশ্ন করতে চাই, রাজ্যপাল ধনকর কি চিঠিতে কোন অপশব্দ লিখেছেন, কোন আনকনস্টিটিউশনাল ওয়ার্ড লিখেছেন, কোন ফ্রেজ লিখেছেন যেটা আপত্তিকর, সেটা পরিষ্কার করে বলা হোক যে এই শব্দবন্ধনী, এই বাক্যতে আপত্তি আছে। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি। আমি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। হ্যাঁ, বাংলার সরকার চলে রাজ্যপালের নামে, সাংবিধানিক প্রধান তিনি, সংবিধানকে রক্ষা করার দায়িত্ব তার। এমপিদের বাধা দেওয়া হচ্ছে, গণতন্ত্রকে ব্যাহত করা হচ্ছে, এটা দেখা রাজ্যপালের কর্তব্য। বৃহস্পতিবার আরেকটা বিষয় নিয়েও সরব হয়েছেন জগদীপ ধনকর, তা হলো তার ডাকা বৈঠকে ডিএমএসপিদের গড় হাজিরা। How can rule of law be just ignored? This governor has not seen a district magistrate. He has not seen a commissioner of police. He has not seen a SAP. What message are you giving? গত বছর থেকে জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক ডাকতে শুরু করেন রাজ্যপাল। প্রথমে শিলিগুড়ি, তারপর উত্তর 24 পরগনার ধামাখালী এবং দক্ষিণ 24 পরগনার সজনেখালীতে প্রশাসনিক কর্তাদের বৈঠকে ডাকেন রাজ্যপাল, কিন্তু কোনো বৈঠকে জেলা শাসক ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা হাজির হননি। এরপর রাজ্যপালের সিঙ্গুর সফরের পরিকল্পনা ঘিরেও শুরু হয় রাজনৈতিক বাকযুদ্ধ। পশ্চিমবঙ্গের দুই বিতর্কিত জনপদ যা ঘিরে একসময় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য, সেই সিঙ্গুর ও নন্দীগ্রামে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনকর। मैं सिंगूर गया, कहा आप अचानक सिंगूर गए? अरे भाई सिंगूर गया, कलेक्टर साहब को बताकर गया। यदि अगर पश्चिम बंगाल के किसी इलाके में जाने की वजह से इतनी उत्सुकता है तो मेरा तो मन करता है कि एक बार ढंग से लंबा समय सिंगूर भी बिताऊं और नंदीग्राम में भी बिताऊं। आप अक्सर देखेंगे जिस चीज को आप ढकना चाहते हैं उसको लोग देखना चाहते हैं। এই নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। There are some people who are behaving just like a BJP mouthpiece. In my state also you have seen what is going on. Just like a parallel administration they want to run. সরাসরি আপনার দলের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে, এক ব্র্যাকেটে রাখা হচ্ছে, বিজেপির মাউথপিস বলা হচ্ছে, বিজেপি রাজনৈতিক দল তার প্রতিনিধি বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে অধিকার ইত্যাদি শেখানোটা অত্যন্ত হাস্যকর। উনি মুখ্যমন্ত্রী হয়ে আমরা দেখেছি যে ভবানীপুরের থানায় দুষ্কৃতিকারীদের সঙ্গে গিয়ে বসেছিলেন। এটাতে কীরকম অধিকার মুখ্যমন্ত্রী জানি না। তারপরে আমরা দেখেছি একজন দুর্নীতির জন্য অভিযুক্ত পুলিশ অফিসারের জন্য ধর্নায় বসে গেলেন। এহেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কাউকে বলছেন যে তিনি মনোনীত, তার ফলে তার কি অধিকার না আছে এগুলো তার বলার কোনো অধিকারই নেই। শুধু তাই নয়, আমাদের এই মুখ্যমন্ত্রী সমস্ত ব্যাপারে, যে কোনো কেন্দ্রের ব্যাপারে বিরোধিতা করতে গিয়ে এই স্তরে নেমে যান। আপনাদের মনে আছে একবার ওনার প্লেন দেরি হয়েছিল নামতে, তাই নিয়ে উনি চক্রান্ত দেখেছিলেন। তার কয়েকদিন আগে প্রণব মুখার্জির প্লেন একইভাবে দেরি হয়ে উনি জয়ললিতার যে ছিল ফিউনারেল ছিল অন্ত্যেষ্টিক্রিয়ায় যেতে পারেননি। রাষ্ট্রপতি কিন্তু কিছু বলেননি। আমাদের মুখ্যমন্ত্রী একটা ঘোরে ভোগেন
যে কি করে কত রকম ভাবে কেন্দ্রের বিরোধিতা করা যায় এবং সেটা এক পর্যায়ে দেশ বিরোধিতায় চলে যায়। আজকে আমাদের রাজ্যপালের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, এই দেখালেন একটা কলেজের উদ্বোধনে যাবেন, সেখানে তৃণমূলের লোকেরা যাবে না, এটা তো অত্যন্ত একটা আমাদের রাজ্যের পক্ষে একটা অত্যন্ত লজ্জার, রাজ্যের সংস্কৃতির জন্য লজ্জা। আমি জানি না যে এইভাবে অশালীনভাবে সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রী এবং তার মানে সঙ্গে যারা যুক্ত তাদেরকে অশালীনভাবে আক্রমণ, বেআইনিভাবে আক্রমণের এই ট্রেন্ডটা, এটা কিন্তু পশ্চিমবঙ্গে নতুন শুরু হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি আপনার প্রশ্নে আসি যে দেখুন, গোপাল কৃষ্ণ গান্ধী যদি আপনি রাজ্যপাল হিসেবে বলেন, তাহলে গোপাল কৃষ্ণ গান্ধী হচ্ছে ভারতবর্ষের মধ্যে স্ট্যাচু অফ ইউনিটির মতো তার উচ্চতা। আমি তার সঙ্গে অন্য জায়গায় যেতে চাইছি না। আমি বলছি যে ধরুন বুলবুলের দাপট চলে গেছে, পদ্মপালদের দাপট কিন্তু কমেনি। আমি এটা পরিষ্কারভাবে বলতে চাইছি যে রাজ্যপাল কি এটা জানেন যে বাবুঘাট থেকে একটা ফেরি সার্ভিস আছে, নয় শিবপুর ঘাট নাহলে রামকৃষ্ণপুর ঘাট হয়ে ওখান থেকে একটা টোটো ধরে সোজা নবান্ন যাওয়া যায়, বাকি আছে শুধু নবান্নে যাওয়া। নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী চেয়ারে বসা ছাড়া আর রাজ্যপালের আর কিন্তু বাকি নেই কিছু। আমি তো বলছি যে রাজ্যপাল মানে এই রাজ্যের বিরোধী দলগুলো তারা যে ধরনের রাজনীতি করে সেই রাজনীতির পরিপ্রেক্ষিতে যদি আপনি ভাবেন, তাহলে বোধহয় দিলীপ বাবুর এখন মানে একটা আর্নলিভ নেওয়ার সময় হয়েছে। তিনি আর্নলিভ নিয়ে সরে গেলে অনায়াসে আমাদের রাজ্যপাল রাজভবনে না থেকে তিনি মুরলীধর সেন লেনে বসুন না এবং সেখান থেকে বিবৃতি দিন, তাতে কোনো বিভ্রান্তির কিছু থাকবে না। মূল জায়গা হচ্ছে যে রাজ্যপালের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা সম্পর্কে আমরা সকলেই জানি। ধরুন আজকে যদি কেন্দ্রে রাষ্ট্রপতি যদি এই ধরনের কাজ করতেন, প্রশাসনিক বৈঠক, এবং প্রধানমন্ত্রী তখন তার কি রিয়াকশন হতো, বা ধরুন ইউপিতে যদি ইউপির রাজ্যপাল হঠাৎ করে সক্রিয় হয়ে যোগী আদিত্যনাথের বদলে তিনি প্রশাসনিক বৈঠক করতে আরম্ভ করতেন, আমি জানি না যে যারা বিজেপির প্রতিনিধিত্ব করছেন তারা আদৌ সেই সময় সংবিধানের যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে তারা সচেতন হতেন কিনা। অর্থাৎ কোনো একটা জায়গায় যে সূক্ষ্ম লক্ষণ রেখা বারবার ধরে পশ্চিমবঙ্গের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন না যে যেখানে রাজ্যপাল প্রশাসনিক মিটিং করছেন, তিনি এমএলএ এমপিদের ডেকে পাঠাচ্ছেন। পাশাপাশি আরও একাধিক ইস্যুতে সামনে চলে আসে রাজ্য সরকার এবং রাজ্যপালের সংঘাত। গতবার দুর্গাপুজোর কার্নিভালের সম্প্রচারে তাকে ব্ল্যাকআউট করা হয় বলে অভিযোগ করেন রাজ্যপাল। জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক খুনের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হন জগদীপ ধনখড়। যাদবপুরে বাবুল সুপ্রিয়কে ঘিরে ছাত্র বিক্ষোভ এবং সেখান থেকে বাবুলকে উদ্ধার করা নিয়ে বাগযুদ্ধে জড়ায় রাজভবন ও নবান্ন। মোদী সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে পশ্চিমবঙ্গ বেরিয়ে আসায় তা নিয়েও সুর চড়ান রাজ্যপাল জগদীপ ধনখড়। করোনা আবহে কলকাতায় কেন্দ্রীয় প্রতিনিধি দল আসা নিয়েও তরজায় জড়ায় রাজ্য সরকার এবং রাজভবন। পলিটিসাইজেশনের যে অভিযোগ, সেটা রাজ্যপাল করলে একটা আলাদা ডাইমেনশন পায় বটে। হাইকোর্ট থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত গবেষণাতেও পশ্চিমবাংলার একটা হাই পলিটিসাইজেশনের যে অবস্থান প্রশাসনের উপর, যে নিয়ন্ত্রণ শাসক দলের থাকে, সেটা বাম আমল বলো আজকের আমল বলো, সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। সংবিধান অনুসারে বিধানসভার কাছে এক আইন শৃঙ্খলা সংক্রান্ত বা পুলিশ প্রশাসন সংক্রান্ত দায়বদ্ধতা কিন্তু মুখ্যমন্ত্রীর বিধানসভার, রাজ্যপালের কাছে নয়। ফলে কোনো পুলিশ অফিসার রাজ্যপালের কাছে দায়বদ্ধ নন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ফের রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সরব হলেন তিনি, যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। The governance in the state is getting distanced from rule of law and constitutional prescriptions with the involvement of top premier services, IAS and IPS, is politicized. Some of them are working as frontline. এরকম প্রচার সর্বস্ব রাজ্যপাল আমি কখনো দেখিনি। বাংলার আইন শৃঙ্খলা নিয়ে উনি প্রশ্ন করবার আগে উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা নিয়ে দু চার কথা বলুন। উনি দিল্লিতে গিয়ে বসে বলছেন বাংলার সম্পর্কে জানা উচিত, বাংলা সম্পর্কে তো জেনেছেন। তা আমি তো নিজেই বুঝতে পারছি না যে উনি কি চাইছেন। কিন্তু রাজ্য প্রশাসন এবং রাজ্যপালের এই সংঘাত কি রাজ্যের পক্ষে আদৌ ভালো? বিশেষজ্ঞরা এমনটা মনে করছেন না। রাজ্যপাল যে ভূমিকাটা পালন করছেন গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে, সেটা অলমোস্ট মিডিয়া সঞ্চালকের ভূমিকা হয়ে যাচ্ছে। এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজ্যপাল পদের যে গুরুত্ব এবং রাজ্যপাল পদের যে মাহাত্ম্য, সেইটা খানিকটা লঘু হয়ে যাচ্ছে। ক্রমাগত বলে যাওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে সবগুলোই হচ্ছে যে এক ধরনের রাজনৈতিক বক্তব্য হয়ে যাচ্ছে।
সেই রাজনৈতিক বক্তব্যটাও কিন্তু রাজ্যপালের কাছ থেকে কাঙ্ক্ষিত নয়। তিনি নির্বাচিত নন, অর্থাৎ আমাদের রাজ্যের যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের সঙ্গে কমিউনিকেট করে যদি এই কথাগুলো হতো তাহলে ব্যাপারটার একটা খুব ভালো অর্থ থাকতো। রাজ্যপালকে অনেকে মনে করছেন বিজেপির জনপ্রতিনিধির মতো বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার যোগাযোগ বেশি। এর ফলে গোটা বিষয়টায় আমি মূল বলবো যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা সঠিকভাবে মেনটেন হচ্ছে না। এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা যদি মেনটেন হতো তাহলে আমাদের রাজ্যেই সমস্যাটার সমাধান হতো, তার বদলে ওনাকে দিল্লিতে গিয়ে অভিযোগ করতে হতো না। দিল্লি থেকে ফেরার কিছুদিনের মধ্যেই রাজ্যপাল রওনা দেবেন দার্জিলিংয়ে। গোটা নভেম্বর মাসটা সেখানেই থাকবেন তিনি। রাজভবন সূত্রে খবর, নভেম্বরের 1 থেকে 30 তারিখ পর্যন্ত পাহাড়ে থাকবেন রাজ্যপাল। দার্জিলিংয়ের রাজভবন থেকেই ওই সময় কাজ চালাবেন তিনি। 1 নভেম্বর শিলিগুড়ির সরকারি অতিথিশালায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। রাজভবন সূত্রে দাবি, পাহাড়ে থাকাকালীন রাজ্যপালের কর্মসূচি চূড়ান্ত না হলেও ওই সময় একাধিক জায়গায় যাওয়া এবং প্রশাসনিক বৈঠকের পরিকল্পনা রয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধানের। 3 বছর পর 21 অক্টোবর প্রকাশ্যে এসেছেন বিমল গুরুং। তারপর থেকেই সরগরম পাহাড়। এই পরিস্থিতিতে রাজ্যপালও সেখানে যাচ্ছেন, যদিও জগদীপ ধনকরের দাবি, বাংলার রাজ্যপালের দার্জিলিং সফরের ধারা দীর্ঘদিনের। Governor has to go to Rajbhavan, Darjeeling. I have been to that area already thrice. Yes, to Rajbhavan I am going for the first time. And I will use that period productively to connect with the people, to know their issues, to know their culture. রাজ্যপালরা মহোদয়রা সবসময় গরমকালে ওনারা যেতেন পাহাড়ে ঠান্ডা পরিবেশের জন্য। বাংলার মানুষ ঐক্যে আস্থাশীল, উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল। উনি যত এই কাজগুলো করবেন ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকারের জনপ্রিয়তা আরও বাড়বে। সে কাজটা উনি করবার চেষ্টা করছেন, করুন না। এদিকে রাজ্যপাল যেদিন দিল্লি গিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মুখ খুললেন, সেদিনই বিজেপি নেতা খুনের ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বাগনান। প্রথমে বন্ধের ডাক, তারপর দফায় দফায় বিক্ষোভ বিজেপির। পাল্টা লাঠিচার্জ পুলিশের। উত্তপ্ত হয়ে উঠল বাগনান থানা চত্বরও। এই মুহূর্তে বাগনান থানার বাইরের ছবিটা আমরা দেখাবো। থানার গেটে বিজেপির কর্মী সমর্থকেরা উঠে গেছেন এবং সেখান থেকে স্লোগান শাউটিং চলছে। একদিকে পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকেরা রয়েছেন। শনিবার অষ্টমীর রাতে বাগনানের চন্দনাপাড়ায় বাড়ির সামনেই বিজেপির মণ্ডল সহ সভাপতি কিঙ্কর মাঝিকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। অভিযোগ ওঠে তৃণমূল কর্মী পরিতোষ মাঝির বিরুদ্ধে। বুধবার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। দলীয় নেতাকে খুনের প্রতিবাদে বৃহস্পতিবার 12 ঘন্টা বাগনান বন্ধের ডাক দেয় বিজেপি। যদিও সকাল থেকেই এলাকায় খোলা ছিল বেশ কিছু দোকানপাট। আরও দোকানপাট খোলার জন্য আবেদন করতে দেখা যায় পুলিশকেও। অশান্তি ঠেকাতে সকাল থেকেই কার্যত দুর্গে পরিণত হয়েছিল বাগনান। বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছিল পুলিশ, নামানো হয় র্যাব, তৈরি রাখা হয়েছিল জলকামান। বহিরাগতরা এসে যাতে গন্ডগোল পাকাতে না পারে তার জন্য গাড়িতে গাড়িতে চলে তল্লাশি। তবে সময় যত গড়ায় ততই উত্তেজনা ছড়াতে থাকে এলাকায়। বিজেপির আগেই পথে নামে তৃণমূল। বিজেপির ডাকা বন্ধ ব্যর্থ করার ডাক দিয়ে বাগনান স্টেশনের কাছে শুরু হয় জমায়েত। নেতৃত্বে ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক অরুণাভ হোসেন। এই ঘটনার মধ্যে রাজনৈতিক কোনো রং নেই, রাজনীতি এতটুকুও নেই। এই ঘটনা সম্পূর্ণভাবে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে। এই বেনাপুরের ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মনে হয়েছে যে এটা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লোটার জন্য একটা মৃতদেহকে দিয়ে রাজনীতি করায়। বাগনান স্টেশন থেকে মিছিল করে রথতলার দিকে এগোতে থাকেন তৃণমূলের নেতাকর্মীরা। ততক্ষণে বন্ধের সমর্থনে রথতলায় জমায়েতের প্রস্তুতি নিতে শুরু করে বিজেপিও, কিন্তু লাঠি চালিয়ে তাদের হটিয়ে দেয় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মীকে। বিজেপির কর্মীরা এখানে গন্ডগোল করেছেন বলে অভিযোগ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সৌমিত্র খাঁ তিনিও এখানে রয়েছেন। সব মিলিয়ে উত্তেজনার পরিবেশ। বৃহস্পতিবার দুপুরে এই রথতলায় একটি বাড়ি থেকে 15টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। কে বা কারা ওখানে বোমা মজুত করেছিল খোঁজ চালাচ্ছে পুলিশ। রথতলা তোরা অবৈধভাবে জমায়েত করে জমায়েত করার পরে আজকে আমরা ওদেরকে সরে যেতে বলি। এরকম কোভিডের সময় এগুলো করা যায় না, জমায়েত এত নিয়ম মেনে। তোরা দে পেড নোহিড, কোনো কথা শোনে না, উল্টো পুলিশের উপর চড়া হয়, সরকারি কাজে বাধা দেয়, তাদেরকে রিটেন করা হয়। সকাল 11:30 নাগাদ উলুবেড়িয়ায় বিজেপির পার্টি অফিসে পৌঁছে যান সাংসদ সৌমিত্র খাঁ। 12টার সময় সেখান থেকে নিহত বিজেপি নেতার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু বাগনান ঢোকার মুখেই 6 নম্বর জাতীয় সড়কে সাংসদের গাড়ি আটকে দেয় পুলিশ। বাগনান ঢোকার মুখেই যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁকে আটকে দেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে সৌমিত্র খাঁকে ঠিক এখানেই আটকে দেওয়া হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুলিশ কর্মীরা তারা একদম বাগনান ঢোকার মুখেই এখানে পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে। মহিলা কর্মীরা রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ কর্মীরা ঠিক বাগনানে ঢোকার মুখেই কিন্তু আটকে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস মিছিল করছে আর আমাদের বোম বাঁধছে, আর আমাদের ছেলেরা রাস্তায় নামলে তাদেরকে সব অ্যারেস্ট করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। এটা কি সরকার চলছে না তালিবান নির্যাতন চলছে? অবশেষে গাড়িতে চড়ে যাওয়ার শর্তে থানায় যাওয়ার অনুমতি দেওয়া হয় সৌমিত্রকে। দুপুর 1:15-তে বাগনান থানায় পৌঁছন তিনি। বাইরে তখন বিজেপি সমর্থকদের ভিড়। কিছুক্ষণের মধ্যেই বদলে যায় ছবিটা। থানায় ঢুকতে চেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সমর্থকেরা। টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। ধাক্কা মেরে খুলে দেওয়া হয় থানার বিশাল গেট। বিক্ষুব্ধ বিজেপি সমর্থকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। থানার সামনে বিজেপির কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে টায়ার জ্বালিয়েছেন তারা এবং বিজেপির কর্মীদের ওপর পুলিশ তেড়ে যায়। ঠিক থানার সামনে আমরা দেখতে পাচ্ছি যে টায়ার জ্বালিয়ে বিজেপির কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির নিন্দায় সরব তৃণমূল থেকে কংগ্রেস। মৃত্যু দুর্ভাগ্যজনক, রাজনৈতিক কর্মীর মৃত্যু সমান দুর্ভাগ্যজনক। যদি কেউ তার জন্য দোষী থাকে পুলিশ ব্যবস্থা নেবে, কিন্তু বাড়িতে আগুন দেওয়া, বাড়ি আক্রমণ করা এগুলো তো কোনো সমাধান নয়। আমি এগুলোকে একদম অ্যাপ্রুভ করি না। পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল কর্মসূচি নিশ্চয়ই নেবে, কিন্তু পলিটিক্যাল পার্টির এমন কিছু করা উচিত নয় যেটা আমার সমাজের কাঠামোকে আঘাত করতে পারে। তারা রাজনৈতিক কর্মসূচি নিয়ে রূপান্তরিত করবে, কিন্তু এমন কিছু করবেন না যেটা আমাদের সমাজকে আঘাত করতে পারে। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। আমাদের কর্মীদেরকে হত্যা করা হচ্ছে নৃশংসভাবে, ডেড বডিও দেওয়া হচ্ছে না। তো আমরা গণতান্ত্রিক পদ্ধতি তার বিরুদ্ধে যারা প্রতিবাদ করার করছি। সরকার তার ন্যায় বিচারও করছে না। তা বারবার তো পুরো পশ্চিমবঙ্গ বা জেলা বন্ধ করা যায় না। সাধারণ মানুষের জীবন এমনিতে কষ্টের মধ্যে মানুষ আছে, কিন্তু প্রতিবাদের একটা তো জায়গা থাকা উচিত। তাই আমরা বন্ধ হিসাবে নিয়েছিলাম, লোক সাপোর্ট করেছিলাম ওখানে। এদিন বাগনান থানা থেকে বেরিয়ে সোজা নিহত বিজেপি নেতার বাড়িতে যান সৌমিত্র। এই মুহূর্তে আমরা রয়েছি বাগনানে কিঞ্জল মাঝির বাড়িতে। আমার সামনে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং বিজেপির অন্যান্য নেতৃত্ব রয়েছেন। কিঞ্জল বাবুর পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলতে এসেছেন। পরিবারের দাবি, অষ্টমী রাতে বাড়ি থেকে 20 মিটার দূরে গুলি করে খুন করা হয় বিজেপি নেতা কিঙ্কর মাঝিকে। 5 দিন পরেও শুকিয়ে যাওয়া রক্তের দাগ যে ঘটনার ভয়াবহতার প্রমাণ দিচ্ছে। ঠিক এখানেই কিন্তু গুলি করা হয়। ক্যামেরা পার্সন সন্দীপন গুপ্তকে বলবো দেখানোর জন্য। আমার সামনে যে জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, দুষ্কৃতীরা এখান থেকেই বিজেপির মণ্ডলের সহসভাপতিকে গুলি করেন। এখনো রক্তের দাগ কিন্তু দেখা যাচ্ছে। দুজনে থাকাকালীন উনি সঙ্গে কি করে পটাশ করে আমরা আওয়াজ পেলাম, দেখে না সঙ্গে সঙ্গে পেট নিয়ে পড়ে যায় টিঙ্কর মাঝি। পড়ে যেতে রতিকান্ত মাঝি ওনার পেছনে দৌড়া করে, আর একজন যেই দুষ্কৃতী পালিয়ে যাচ্ছিল ছোট্টু মাইতি, ডাকনাম নানু, ওকে আমি ধরে পেলে এই গ্রিলের সামনে। হ্যাঁ, তৃণমূল করে। বিজেপি নেতার উপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মী পরিতোষ মাঝির বিরুদ্ধে। এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করলেও এখনো অধরা এই পরিতোষ। তবে জনতার রোষ থেকে রেহাই পায়নি তার বাড়ি। ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িতে। বিভিন্ন জায়গায় ভাঙা হয়েছে এবং ভেঙে সেগুলো পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা হয়। আমি সরাসরি সেই ছবি দেখাচ্ছি। আমার সামনে একটা রিক্সা, সেই রিক্সাটাও ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তার সামনে একটা চেয়ার, সেটাও জ্বলছে। এরকমই ছবি কিন্তু বাগনানে কিঙ্কর মাঝির বাড়ির সামনে দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে স্থানীয়রা এই ভাঙচুরের ঘটনা করেছে এবং পরিতোষ মাঝি, যিনি এই খুনের ঘটনায় সরাসরি যুক্ত, অষ্টমীর দিন রাতে কিঙ্কর মাঝিকে খুন করা হয় এবং তারপর থেকে পরিতোষ মাঝি তিনি পলাতক। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে ফের খুন বিজেপি নেতা, জানিয়ে সপ্তমে চড়ছে রাজনীতি। একজন দিদি তার স্বামীকে হারালো, এখানকার থানার আইসি যুক্ত হয়ে এবং এখানকার বিধায়ক মার্ডারে যুক্ত হয়ে এই ধরনের ঘটনা ঘটছে। নলে এই ধরনের ঘটে গ্রাম বাংলা এগুলো ঘটতে পারে না। বাংলায় একটা অস্থিরতা তৈরি করবার একটা পরিকল্পনা ষড়যন্ত্র বিজেপি করছে, এটা তারই একটা অঙ্গ। এখন মশা মরলেও বলছে যে এই মশাটা তৃণমূল মেরেছে। বাংলার কৃষক, ছাত্র, যুব, খেটে খাওয়া মানুষ, কাউর সমর্থনে কোনো মিছিল নেই। ওদের তো আর কোনো এজেন্ডা নেই। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে একযোগে তৃণমূল বিজেপিকে নিশানা করেছে সিপিএম। এটা বাগনানে একরকম হচ্ছে, ক্যানিংয়ে যে একই রকম হয়েছে শাসক দলের মধ্যে পারস্পরিক।
যার শাসক দলকে পছন্দ হচ্ছে না তার উপরে আক্রমণ, তার উপরে হামলা। রাজ্যে আইন শৃঙ্খলা খুব খারাপ, আইনের কোনো শাসন নেই, শাসক দল খুশি মতন চলছে, স্বৈরাচারী কায়দায় চলছে। এদিন নিহত বিজেপি নেতার পরিজনদের নিয়ে পাঁচলায় হাওড়া গ্রামীণের এসপির অফিসেও যান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবিপি আনন্দ।